প্র্যাকটিস সেটের প্রথম অঙ্ক ৭৭ দাগের অঙ্ক আছে। দেখুন ৬ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা একটি পূর্ণবর্গের সংখ্যা হবে। তো এইগুলো সহজে আপনি কিভাবে নির্ণয় করবেন। এখানে যেহেতু বলেছে ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো আপনারা জানেন অবশ্যই ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান ৬টা ৯, এটা তো আপনারা জানেন। তো আপনারা কি করবেন, ৬ অঙ্কের থাকলে ৩টি ৯ আর 3টি ৯ গুণ করবেন। যদি 3টি ৯ আর 3টি ৯ গুণ করেন, যেটা সংখ্যা পড়বে সেটাই কিন্তু ৬ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে দেখুন এই ৯ আর এই ৯ গুণ করলে শেষে কিন্তু ১ আসবেই আসবে। তো অপশানে দেখুন এখানে সবার শেষে কিন্তু ১ নেই, শুধু কিন্তু এই সির অপশানে দেখুন সবার শেষে ১ আছে। তো সির দাগটা হবে সঠিক উত্তর, অর্থাৎ আপনার হয়ে যাবে 99801। এর থেকে সহজ নিয়ম আর নেই। যদি আপনার ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাই আপনি কিন্তু 3টি ৯ গুণ করবেন। যদি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বলে, তাহলে আপনাকে 2টো ৯ আর 2টো ৯ গুণ করতে হতো, সেক্ষেত্রেও শেষে হয়ে যাবে কিন্তু 1। এবারে আপনার যদি বলতো 4 অঙ্কের জায়গায় আপনি যদি বলতো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন, তখন আপনি একটা ৯ আর একটা 9 গুণ করতেন, করে আপনি 81 পাতাতেন। এখন দেখুন, এখন এখানে আপনি উত্তরটা গুণ না করে কিভাবে আপনি উত্তর করতে পারেন। যদি আপনার দেখাচ্ছে এই অপশানেও 1 হতো, এই অপশানেও 1 হতো, তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করতেন, সেই ক্ষেত্রে গুণ কিভাবে করতেন। ধরুন এই 3টি ৯ আর 3টি ৯ গুণ করতে অনেকটা সময় লেগে যায়, তাই আপনাকে চলে আসতে হবে এখান থেকে। দেখুন ৯ ৯ ৮১, অর্থাৎ 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 81 হয়। এবার আপনি ঠিক এই 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যার জায়গায় আপনি 81 পাতায় দিন, দিয়ে কি করবেন, এখানে একটা 0 দেবেন, এখানে একটা 9 দেবেন, ব্যাস আপনার 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বেরিয়ে গেল, গুণ করতে হলো না। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা আপনি কি করলেন, আপনি ঠিক আবার 81টা পাতায় দিলেন, দেওয়ার পরে এখানে একটা 0 আছে, এখানে 2টো 0 দিলেন, আর এই যে 9টা 9 বসে গেল, কিন্তু আর একটা 9 বেশি দেবেন, কারণ এটা 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাই কিন্তু 9টা বসে গেল। দেখুন গুণ প্রসেস কিন্তু সবার এক। এগুলো শুধুমাত্র খাটে 2 অঙ্কের, 4 অঙ্কের, 6 অঙ্কের এবং 8 অঙ্কের বেলায়। 8 অঙ্কেরও সেম ওই একই জিনিস, 4টি 9 আর 4টি 9 গুণ করবেন। গুণ করলে কত হয়, 4টি 9 আর 4টি 9 গুণ করবেন, গুণ করলে কত হবে। তো গুণ সেম একইভাবে আমরা করব, এই 81টা এখানে বসাবো, 81 বসানোর পরে কি হবে, আমরা 6টা অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যার জায়গায় আমরা 2টো 0 বসিয়েছিলাম, তাহলে 8 অঙ্কের বেলায় কী হবে, এখানে 3টি 0 বসবে, ব্যাস। এবার এখানে দেখুন 6 অঙ্কের বেলায় 2টো 9 বসেছে, তা 2টো 9 আমি কিন্তু বসিয়ে দিলাম, এবার আর একটা 9 বসবে এক্সট্রা। 8 অঙ্কের যেহেতু বলেছে 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তা গুণ না করেই কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে দেওয়া যায়। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8, 8 অঙ্কের কিন্তু বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় হয়ে গেল। তো এইভাবে কিন্তু 2 অঙ্কের, 4 অঙ্কের, 6 অঙ্কের, 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আপনার গুণ যোগ বিয়োগ না করেও কিন্তু করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই সিদ্ধাক। এবার আপনার ভালো করে বুঝবেন, 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম এবং 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা করলেই কিন্তু এরকমভাবে আসবে। আর যদি বলতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 9 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তারও একটা নিয়ম আছে। যদি অঙ্ক আসে আমি সেইভাবে বলে দেবো, কিন্তু এর বেলায়ও কিন্তু এই সেমভাবে হবে এবং ওগুলোর বেলায়ও কিন্তু একই রকমভাবে হবে। এই গুণ বিয়োগ, যোগ বিয়োগ না করেই কিন্তু আপনি এভাবে উত্তর করতে পারবেন। 78 অঙ্ক দেখব। একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 63 রান করায় তার রানের গড় 2 বৃদ্ধি পায়। 12তম ইনিংসের পর তার রানের গড় কত। তো দেখুন এই অঙ্কটা আমি অপশান থেকে সমাধান করব। অপশানে প্রথমে কী রয়েছে, প্রথম অপশান আছে 33। তো বলেছে 12তম ইনিংসের পর তার রানের গড় কত। তো 12তম ইনিংসের পর কিন্তু রানের গড় আমি ধরলাম 33। তো 33 গুণ 12 তাহলে কত হচ্ছে, 33 গুণ 12 মানে 3 বারং 36, 6 হাতে 3, 3 বারং 36 আর 3 39। এবারে যেহেতু বলেছে 12তম ইনিংসে 63 রান করায় কিন্তু তার 2 গড় বৃদ্ধি পেয়েছে, তাহলে 11তম ইনিংসের রান কত ছিল, 11তম ইনিংসে ছিল কিন্তু 33। যেহেতু 33 রানের গড় হয়েছে 12তম ইনিংসের পরে, তাহলে 11তম ইনিংসে কিন্তু এর রানের গড় ছিল 31। তো 31কে 11 দিয়ে গুণ করুন, তা কত হচ্ছে, তো 11 1 11 1 হাতে 1, 3 11 33 আর 1 34।
তো এই দুটোর বিয়োগফল কত হচ্ছে? তো বিয়োগফল হচ্ছে 1 আর কত হলে 6, 5 হলে 6। এখানে কিন্তু 63 আসবে, কিন্তু 1 আর কত হলে 6, 5 হলে 6, 4 আর কত হলে 9, 5 হলে 9। দেখুন 55 আসছে, তাই আমরা কিন্তু এর দাগটা নেব না। এক্স ওয়াইয়ের বিকল্প এটা ধরে করা যায়, তাই আমি কিন্তু এইভাবে করছি। অপশান থেকে এই অঙ্ক খুব সহজে সমাধান করা যাবে। এবার আমরা দেখব 39। তো যদি আমরা 39 নিই এখানে, তা 12তম ইনিংসের রান হয়েছে 12তম ইনিংসের পর রানের গড় হয়েছে 39, এটা আমি ধরছি। তো এখানে 12 দিয়ে গুণ করুন, গুণ করলে মোট কত হবে? 9 12 108, 8 হাতে 10, 3 12 36 আর 10 46। বলেছে না 12তম ইনিংসে 63 রান করায় 2 গড় বৃদ্ধি পেয়েছে, তাহলে 12তম ইনিংসের আগে 11তম ইনিংসে কিন্তু 2 কম ছিল, তাহলে 39 থেকে 2 কম দিলে হচ্ছে 37। তো 37 গুণ 11, 11তম ইনিংসে ছিল কিন্তু 2 কম, তাই কিন্তু 37কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 7 11 77, 7 হাতে 7, 3 11 33 আর 7 40, 7 আর কত হলে 8, 1 হলে 8, 6 করতে 6, দেখুন 61 হচ্ছে, এখানে কিন্তু 63 হচ্ছে না, তাহলে আমার বিদ্যাকটাও হবে না। এবার আমরা সিদ্ধাকটা দেখব। এবার সি আছে 41, আমরা 41 ধরবো। তো ঠিক আছে, 41 গুণ 12, 12তম ইনিংসের রানের গড় হয়েছে 41, তো 12কে আমরা 41 দিয়ে গুণ করলে মোট রান হয়ে যাবে 12কে 12, 2 হাতে 1, 4 12 48 আর 1 49। 12তম ইনিংসে 2 বেড়েছে, তাহলে 11তম ইনিংসে কত ছিল? তো 39 ছিল, 41 থেকে 2 কম হয়েছিল, তাই 11 দিয়ে গুণ করবো। তো এখানে হচ্ছে 9 11 99, 9 হাতে 9, 3 11 33 আর 9 42। তো 9 আর কত হলে 12, 3 হলে 12 হাতে 1, 2 আর 3 3 আর কত হলে 9, 6 হলে 9, দেখুন 63 হচ্ছে বিয়োগ করলে। তো এখানে দেখুন 63 হয়ে যাচ্ছে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 12তম ইনিংসের পর তার রানের গড়ে 41 হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা আপনার অন্য পদ্ধতিও আছে, সেভাবেতে সমাধান করা যাবে। সেটা হচ্ছে এইভাবেতে এক্স ধরে করলে এই অঙ্কটা আপনি কীভাবে সমাধান করবেন? দেখুন 12তম ইনিংসে 63 রান করায় তার রানের গড় 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে 11তম ইনিংসের রান ছিল কিন্তু, আমি মনে করছি 11তম ইনিংসে রানের গড় ছিল এক্স, তাই 11তম ইনিংসে মোট রান হয়ে গেছে কিন্তু 11x। 12তম ইনিংসে 63 করেছে, তাহলে প্লাস 63, তাহলে 12তম ইনিংস মোট রান করেছে কিন্তু এই 11x প্লাস 63, এটা কিন্তু মোট 12তম ইনিংসে মোট রান হয়ে গেছে। এবারে এখন আমরা 12তম ইনিংসে রান পাচ্ছি এই যে, কিন্তু ওরা বলছে না রানের গড় 2 বৃদ্ধি পেয়েছে, 63 রান করায় তার রানের গড় 2 বৃদ্ধি পেয়েছে। তা আগে ছিল গড় এক্স, এখন 2 বৃদ্ধি পেয়েছে মানে যোগ 2, তাহলে 12তম ইনিংসে তখন রান কত হবে? এক্স প্লাস 2, 12 গুণ এক্স প্লাস 2। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে 11x প্লাস 63 আর এখানে 12x প্লাস 24 পাবো। এবার 12x এই সাইডে আসলে মাইনাস 12x, তাই 11x থেকে মাইনাস 12x বাদ দিলে থাকে মাইনাস 8x সমান সমান এই প্লাস 63 ওই সাইডে গেলে কিন্তু মাইনাস 63। এবার 24 থেকে 63 বাদ দিলে থাকে 4 আর কত হলে 13, 9 হলে 13 হাতে 1, 2 আর 3 3 আর কত হলে 6, 3 হলে 6, অর্থাৎ 39। তাই এই এক্স আর এই এক্স, এই মাইনাস আর এই মাইনাস কেটে যায়, তো এক্স সমান সমান হয়ে যাচ্ছে কিন্তু 39। তো দেখুন 11তম ইনিংসে আমি রান ধরেছিলাম কিন্তু এক্স, তাহলে 11তম ইনিংসে রান হচ্ছে, রানের গড় হচ্ছে 39, আর এখন 2 বৃদ্ধি পেয়েছে, তাই 39-এর সঙ্গে 2 বৃদ্ধি করুন, তাহলে 41 হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করা যায় এক্স ধরে, আর না হলে অপশান থেকেও আপনি সমাধান করতে পারবেন, আগের যে নিয়মটা দেখালাম। এবার আমরা দেখব 79 দাগের এই অঙ্কটি। 79 দাগের অঙ্ক দেখব, তবে তার জন্য কি করব, এটা একটু মুছে দেবো। সেভেন্টি 79 অঙ্ক আছে, একজন পিতা ও তার পুত্রের বয়সের অনুপাত 7:17:7। 6 বছর আগেও ওই অনুপাত ছিল 3:1। পিতার বর্তমান বয়স কত? তো পিতার বর্তমান বয়স, সেখানে দেখুন পিতার পুত্রের বর্তমান বয়সের অনুপাত আছে 17:7। তো পিতার বর্তমান বয়স যেহেতু বলেছে, আর পিতার বর্তমান বয়সের অনুপাত 17:7 বলেছে, তাহলে এই যে পিতার বয়স কিন্তু 17 ক্যালকুলেশন দাঁড়াচ্ছে, আর পুত্রের কিন্তু 7 ক্যালকুলেশন দাঁড়াচ্ছে। যেহেতু পিতার বর্তমান বয়স কত বলেছে, তাহলে এখানে যে অপশানগুলো থাকবে সেইগুলো কিন্তু 17 দ্বারা বিভাজ্য হবে। তো এই অপশান থেকে এটা আমরা সহজে সমাধান করতে পারি। তো এখানে অপশানে যেগুলো আছে তার মধ্যে 17 দ্বারা ভাগ করা যায় একমাত্র 51, তাই বিদ্যাকটা আমরা সঠিক উত্তর বলতে পারি। ব্যাস, এবার আমরা চলে যাব 80 দাগের প্রশ্নে। তবে এই অঙ্কটা আবার মানে এই অঙ্কটা
51 তো হলো, যদি এরকম আরেকটা অপশান থাকতো 64 জায়গায় 68 থাকতো, তাহলে 17 তো 68টা ভাগ হতো। তাহলে এরকম দুটো অপশানের মধ্যে তখন আমরা কি করে বুঝতাম যে 51 সঠিক উত্তর হবে, 68 হবে না? তাহলে সেক্ষেত্রে কি হয় দেখুন, যদি আমি 51 ধরি, তাহলে 17কে 51 দিয়ে কাটলে হচ্ছে 3, ভাগফল হচ্ছে 3, সেই 3টা 7 দিয়ে গুণ করুন। তাহলে এখানে হচ্ছে 51 আর 3 দিয়ে গুণ করলে 3 7 21, 3 দিয়ে 17 গুণ করলে 3 17 51, 3 দিয়ে 7 গুণ করলে 3 7 21। এখন বলেছে 6 বছর আগে, তো এটা কিন্তু বর্তমান বয়স 51 বছর, আর এখানে পিতার বর্তমান বয়স 51 বছর আর পুত্রের বর্তমান বয়স কিন্তু 21 বছর। 6 বছর আগে কি হবে, তো 51 থেকে 6 বিয়োগ করুন, তাহলে হচ্ছে 45, আর 21 থেকে 6 বিয়োগ করুন, তাহলে হচ্ছে 15। এখন এই দুটোর আপনি অনুপাত করুন, অর্থাৎ এটা যদি কাটলে দেখুন 3:1 হচ্ছে কি না। দেখুন এই 3 15 45 আর 15 1 15, দেখুন 3:1 হচ্ছে। তাহলে আপনি বিদ্যাগের সঠিক উত্তর বলতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজে এই অঙ্ক সমাধান করা যায়। পরের প্রশ্ন চলে যাব। তো আজকে আমরা দেখছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার একটি প্র্যাকটিস সেট, যেটা কিন্তু কর্মসংস্থান পত্রিকা থেকে নেওয়া হয়েছে। কর্মসংস্থান এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন। অঙ্ক খুব সহজে সমাধান করা যায় অপশান থেকে। আজকে যে কটা অঙ্ক আমি দেখাবো, আপনার প্রায় সব অঙ্ক কিন্তু অপশান থেকে সমাধান করব। অপশান থেকে সমাধান করবেন, খুব সহজেই সমাধান হয়ে যাবে। চলুন চলে যাই পরের প্রশ্নে। এবারে দেখুন 80 দাগের একটা প্রশ্ন দেখছি, 12 14 এবং 24-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো 12 14 24, তো এখানে 12/14 দেব ইস টু 24 বাই এই চতুর্থ সমানুপাতি এক্স ধরবো। তো এখানে 12 দিনও 24 করুন, তো এক্স সমান 28 হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে 28, এর দাগ হবে সঠিক উত্তর, চতুর্থ সমানুপাতি 28। এই 1 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাঙালি হয় 2, আর সেই 2টা কিন্তু 14-এর সঙ্গে গুণ করলে চতুর্থ সমানুপাতি বেরিয়ে যায়। 81 দাগের অঙ্ক আছে, সুমন্ত 50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 8 মাস পরে দীপক 70,000 টাকা নিয়ে একটা ব্যবসায় যুক্ত হয়। 3 বছর পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তো এটা 3 বছর পরে, তো 8 মাস পরে যেহেতু দীপক দিয়েছে, তাহলে 3 বছর টাকাটা কিন্তু 50,000 টাকা 3 বছর সুমন্তর কেটেছে। তো সেটার আমরা 50,000-কে কত দিয়ে গুণ করব? 50,000-কে আমরা গুণ করব 12 মাসে 1 বছর হয়, তা 3 12 36 দিয়ে গুণ করব। গুণ করলে কত হয়? তো এখানে 5 ছক 30-এর শূন্য, হাতে 3, 3 5 15 3 18, এর পিছনে 4টি শূন্য হয়। আর দীপক দিচ্ছে 70,000 টাকা, 1 2 3 4টি, ইন্টু এর খাটবে কিন্তু 3 বছরের মধ্যে 36 মাসের মধ্যে কিন্তু 8 মাস চলে গিয়েছে, তাহলে এর খাটবে কিন্তু 28 মাস। তো এটা যদি আমরা গুণ করি, তার 27টা 56 6 হাতে 5, 7 দিনে 14 আর 5 19, আর এই 4টি শূন্য থেকে যায়। তো এইটা আমরা অনুপাত বার করব। তো অনুপাত বার করলে এই 4টি শূন্য আর এই 4টি শূন্য অটোমেটিক কেটে যায়। তাই সেখানে 180-কে আমরা 196 দিয়ে কিন্তু অনুপাত বার করছি। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 45 হবে, আর এটাকে 4 দিয়ে কাটলে হবে 49। তো এখানে 45:49-এর সঠিক উত্তর, অর্থাৎ এই বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 82 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্যও কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক আপনার কিন্তু বলে আসবে না যে এই অঙ্কটা আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় দেবো, এই অঙ্কটা পিএসসিতে দেবো, এটা মিসলেনিয়াসে দেবো, এটা কলকাতা পুলিশে দেবো, এরমভাবে বলে আসবে না। এই টাইপের অঙ্ক কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে অঙ্কটা দেখলেন, এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষায় পড়েছে, ক্লার্কশিপ পরীক্ষায় পড়েছে, রেল পরীক্ষায় পড়েছে, আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় পড়েছে এরম অঙ্ক। আবার এই যে অঙ্কটা দেখছেন, এই অঙ্কটা পড়েছে আপনার মিসলেনিয়াসে। আবার এই যে অঙ্কটা দেখছেন, এই অঙ্কটা কিন্তু পিএসসি ক্লার্কশিপে পড়েছে, পিএসসি মিসলেনিয়াসে পড়েছে, পিএসসি ফুড এসআইয়ে পড়েছে। এই অঙ্কটা মানে আপনার সবসময় মনে রাখতে হবে, যে অঙ্কই আসুক না কেন, অঙ্ক কিন্তু বলে কয়ে আসবে না যে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেবো বা এটা মিসলেনিয়াসে দেবো, এটা পিএসসি ক্লার্কশিপে দেবো, এরকম কিন্তু বলে আসবে না। সব অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ। তো 82 দাগের অঙ্ক দেখব। A:B = 3:4, B:C = 6:5, A:C = কত? তো দেখুন এইটা আগে লিখে নিচ্ছি আমি। A:B এইটা সমান কত বলেছে? 3:4, 3:4
4 আর বি ইজ টু সি, বি ইজ টু সি এইটা সমান সমান কী বলেছে, বি ইজ টু সি সমান সমান বলেছে 6:5, তো এখানে 6:5 লিখলাম। এবার এইসব অঙ্ক আপনি নিমেষে কীভাবে সহজে সমাধান করবেন, আপনি যদি দ লিখতে পারেন, বাংলায় যেটা বলা হয় দ, এই দটা যদি আপনি লিখতে পারেন তাহলে অঙ্ক সমাধান হয়ে যাবে। দ দেখুন আমি প্রথমে এই দাগটা দিয়েছি, তারপরে এই দাগটা দিয়েছি, তারপরে এই দাগটা দিয়েছি, এটা দ। এই দটা যদি আপনি লিখতে পারেন তাহলে বাংলায় দ লিখতে পারলে এটা সমাধান হয়ে যাবে। তো এটার সঙ্গে এটা আমি গুণ করব, এটার সঙ্গে এটা আমি গুণ করব, এটার সঙ্গে এটা আমি গুণ করব, তাহলে আমার ক্যালকুলেশন বেরোবে এ ইজ টু বি ইজ টু সি, এইটা সমান সমান এটার সঙ্গে এটা গুণ করলে 3 × 6 = 18 ইজ টু এটার সঙ্গে এটা গুণ করলে 4 × 6 = 24 ইজ টু এটার সঙ্গে এটা গুণ করলে 4 × 5 = 20। তো দেখুন 18:24:20। এখন এটাকে আমরা ভাঙাবো, কত দিয়ে ভাঙাবো দেখুন, 9 × 9 = 18, 12 × 9 = 24, আর এখানে 10 × 9 = 20। এখানে যেহেতু বলেছে এ ইজ টু সি কত, এখানে বলেছে না এ ইজ টু সি কত, তো এ 9 আর সি 10, তাহলে এ ইজ টু সি সমান সমান 9:10 হবে এর সঠিক উত্তর। সেই ক্ষেত্রে ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 83 দাগের অঙ্কে চলে যাব। এইটি থ্রির অঙ্ক আছে দেখুন, কিছু লোক একটি কাজ 90 দিনে করতে পারে। যদি 15 জন লোক কম কাজে লাগে তবে কাজটি শেষ করতে 10 দিন বেশি সময় লাগে। শুরুতে কতজন লোক লাগবে? তাই এই অঙ্কটার অপশান থেকে আপনি সমাধান করবেন কিভাবে দেখুন। এই অঙ্ক আলাদাভাবে করার দরকার লাগে না, এই অঙ্ক অপশান থেকে আমরা সহজে সমাধান করতে পারি। এখানে বলছে কিছু লোক কাজটি করে 90 দিনে করতে পারে, কিছু লোক 90 দিনে কাজ করবে। তা আপনি মনে করুন 120 জন লোক লাগবে, এখানে বলছে কতজন লোক ছিল, তা এই কিছু লোক বলতে 120 জন লোক। তো এর অপশানটা হবে কিনা আমি সেটা দেখছি, এর অপশানটা হবে কিনা। তাহলে আমরা কি করব, এই 120কে 90 দিয়ে গুণ করব। 90 দিয়ে গুণ করলে কত হয়, 9 × 12 = 108, আর এই দুটো শূন্য বসে গেল। এখন বলছে যদি 15 জন লোক কম কাজে লাগে তবে কাজটি শেষ করতে 10 দিন বেশি সময় লাগে। আগে লাগতো 90 দিন, এখন লাগবে 100 দিন, আর লোক কত কম হচ্ছে 15। তো এখানে 120 জন কিন্তু ছিল, 15 জন কম হলে কত হবে, 105। তাই আমরা এটাকে কি করব, এটাকে 100 দিয়ে গুণ করবো, কারণ 90 দিনে কাজটা হয়ে যাচ্ছিলো কিন্তু 10 দিন বেশি সময় লাগছে 15 জন কমের জন্য। তো 15 জন লোক কম মানে 105 জন লোক, আর তাহলে 100 দিনে করলে কত হবে, তাহলে এখানে হয়ে যাবে 105-এর পিছনে দুটো শূন্য। দেখুন এটা সমান হচ্ছে না, তাহলে এর দাগটা আমার হবে না, এর দাগটা আমি নেব না, বির দাগটা দেখব। দেখুন অঙ্ক খুবই সহজে সমাধান করা যাবেন। 130 গুণ 130 জন লোক গুণ 90, 130কে 90 দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে, 9 × 13 8 × 13 1000, 9 × 13 117, আর এই দুটো শূন্য বসে গেল। এবার বলেছে 15 জন লোক কম লাগবে। 15 জন লোক যদি কম লাগতো তাহলে কি হতো, তাহলে 130-এর জায়গায় হয়ে যেত 115, আর এখানে 90-এর জায়গায় 10 দিন বেশি লাগবে মানে 100 দিয়ে গুণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কত হবে, 1 1 5, এ দুটো শূন্য। দেখুন এটা সমান হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। বিদ্যাকটাও আমরা নেব না, সিদ্ধাকটা দেখব। সিদ্ধাকটা কি হবে, সিদ্ধাকটা ঠিক 140 জন লোক 90 দিনে করবে। তা 9 × 14 কত হয়, 9 × 14 = 126 হয়, আর এই দুটো শূন্য বসে গেল। এখন 140-এর জায়গায় কত হবে, 15 জন কম লোক লাগবে, তাহলে এখানে হয়ে যাবে 125 ইন্টু 90-এর জায়গায় 10 দিন বেশি সময় লাগবে, তাহলে এখানে 100। তো দেখুন 1 2 5 দুটো শূন্য হচ্ছে, 2600 হচ্ছে না। এই যে 12,600 হচ্ছে না, এখানে কিন্তু 12,500 হচ্ছে, তাহলে এটাও কিন্তু হবে না। এবার আমরা অপশান দেখব ডি, 150। তো ডির অপশানে আমরা 150 আছে, 150টা বসালাম, বসানোর পরে 90 দিয়ে গুণ করে দিলাম। 8 × 15 = 100 করি, 9 × 15 = 135। দেখুন এই 3500 মানে 13,500 হলো। এবার ঠিক 15 জন কমে গেল, এই যে 15 জন লোক কম লাগছে, তো 15 জন কমে গেল, 15 জন কমে গেলে থাকবে 135। এবার 90-এর জায়গায় 10 দিন বেশি সময় লাগবে, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। দেখুন এখানেও 1 3 5 দুটো শূন্য হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এখানে কিন্তু 1 3 5 দুটো শূন্য হচ্ছে।
তো ডির দাগটা এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা আপনি অপশান থেকে এভাবে সমাধান করতে পারেন। যদি আপনি মনে করেন না আপনি অঙ্ক থেকে ক্যালকুলেশন করবেন, একদম 15 সেকেন্ডের মধ্যেও ক্যালকুলেশনটা দেখাই দিন স্যার, তাহলে 15 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন দেখাই দিচ্ছি। দেখুন এখানে কিছু না, এই যে 15 আছে, আপনি এখানে 15টা 15 দেবেন, এখানে 15টা 15 দেবেন গুণ, এখানে 90 দিনে করতে পারতো কিন্তু 10 দিন বেশি সময় লেগেছে, তাই আপনি এখানে 190 আর 10 100 করে দেবেন। আর 10 দিন বেশি সময় লেগেছে বলে 10টা নিচে দিয়ে দেবেন, ব্যাস। এখানে 10কে 100 করে দেবেন আর 15কে 150 করে দেবেন, উত্তর বেরিয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। আপনার যেটা ভালো লাগবে। দেখুন অনেক অঙ্ক আমি কিন্তু দুটো 3টে 4টে নিয়ম পর্যন্ত শেখাই দিচ্ছি, আপনি যেভাবে আপনি সমাধান করতে পারবেন করবেন। তো এইভাবে আপনি যদি অঙ্ক দেখতে চান এবং অঙ্ক যদি আপনার ভালো লাগে তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নিয়মিত আমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি, এছাড়া মিসলেনিয়াসের জন্য প্রতিনিয়ত কিন্তু একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি। এতগুলো কিন্তু ভিডিও করতে আমার যথেষ্ট পরিমাণ কষ্ট হয়, তাই আপনারা একটু হেল্প করার জন্য একটা ভিডিওতে লাইক করবেন। আর যদি অঙ্ক করানো পছন্দ হয় তাহলে লাইক করবেন, কিন্তু যদি আপনার না পছন্দ হয় তাহলে আপনি আনলাইকও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি চ্যানেলটা ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন, চ্যানেলটা ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন। তো চলুন চলে যাই পরের প্রশ্ন দেখি কী আছে। তবে এইভাবে তো অঙ্ক যদি আপনার আরও কিছু অঙ্ক যদি প্রবলেম হয়, শর্টকাট টিক্সে বা টিপসের মধ্যে যদি আপনি অঙ্ক পেতে চান তাহলে আপনি এই নাম্বারে আমার ফোন করবেন, 85, এই নম্বরে আপনি ফোন করবেন। ফোন নম্বর হচ্ছে 85 309 82 506। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই নাম্বারে আপনি ফোন করবেন। রাত 10টা থেকে 11টা আমি যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাদের সহযোগিতা করব। তো আমরা কিন্তু খুব শীঘ্রই পিএসসি ক্লার্কশিপের জন্য, পিএসসি মিসলেনিয়াসের জন্য এবং ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য কিন্তু আমরা খুব শীঘ্রই একটা ফ্রি মক টেস্ট নিচ্ছি। আপনারা যদি কেউ রাজি থাকেন ফ্রি মক টেস্ট দিতে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে। আর এই যে জুন মাসের একটা মক টেস্ট আমরা নেব, তারপরে জুলাই একটা মক টেস্ট নেব, এইভাবে কিন্তু মক টেস্ট নেব প্রতি মাসে। যদি আপনারা মাসে মক টেস্ট দিতে চান তাহলে অবশ্যই আপনারা ফোন করবেন। আর যদি আপনার কোনো অন্য বিষয়ে হেল্প চাই তাহলে অবশ্যই আপনারা ফোন করে জানতে পারবেন। রাত 10টা থেকে 11টা পর্যন্ত আপনি ফোন করতে পারবেন, দিনের যে কোনো সময় এই একই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনাদের প্রবলেমটা নিয়ে। চলে যাব পরের প্রশ্ন দেখব কী আছে। তো তার জন্য এবার আমরা এই 84 দাগের অঙ্কটা দেখব। তো তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিই। এইটি 4-এর অঙ্ক আছে, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থা রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটি বিনিয়োগ করেছিলেন? অর্থাৎ আসল আপনাকে বার করতে হবে। এইগুলো বার করা একদম সহজ নিয়ম হচ্ছে 12কে 2 দিয়ে গুণ করবেন, কারণ 12% হারে 2 বছরের সুদ। এটা তাহলে সুদের পার্সেন্টেজ হয়ে যায় 12 দিনও 24, 12কে 2 দিয়ে গুণ করে দিলে 24% হয়ে গেল। এই 24% কথার অর্থ হচ্ছে 24/100। এবার আপনাকে বলেছে কি সুদ দেওয়া আছে, আসলে আপনাকে বার করতে হবে কিছু না, আপনি এই 450 সুদ দেওয়া আছে এটা লিখলেন, লেখার পরে এটাকে আপনি উল্টে গুণ করে দিলেন, এই 100টা উপরে দিলেন আর 24টা নিচে দিয়ে দিলেন, ব্যাস। এবার আপনাকে কি করতে হবে, এবার আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে আপনার এটা সঠিক উত্তর বার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 3×15 = 45 লিখতে পারি, অর্থাৎ 150, আর এখানে লিখতে পারি 3 × 8 = 24। এখানে 8কে 2 দিয়ে কাটলে হয়ে যায় 4 দিনও 8, আর 4 দিনও 8, আর 2কে যদি 150 দিয়ে কাটি তাহলে এখানে হয়ে যাবে 75, আর 4কে 100 দিয়ে কাটলে হয়ে যাবে 25। তো 25 আর 75 যদি আমরা গুণ করি তাহলে 5×25 = 25, 5×25 = 125, 5 হাতে 12, 6×25 = 150, 7×25 = 175, আর 10 আর 175 আর 12 কত হয়, 175 × 10 = 85, 187 হয়। তো এখানে হয়ে যাবে 1875 টাকা। তো দেখুন 1875 টাকা বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 85 দাগের অঙ্ক দেখব। এ এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ। যদি দুজন মিলে কোনো কাজ 21 দিনে করতে পারে তবে এ একা কাজটি কত দিনে করবে? তো দেখুন এটা আপনি কিভাবে সমাধান করবেন। এর কর্মক্ষমতা বলেছে বি এর দ্বিগুণ, তো এ যদি
এ যদি 1 অংশ করে তাহলে বি করবে কত? বি করবে হাফ অংশ, তাহলে দ্বিগুণ হয়ে গেল এর কর্মক্ষমতা। তাহলে এরা দুজনে অর্থাৎ এ প্লাস বি একসঙ্গে করলে কত করবে? একসঙ্গে করলে 1 যোগ 1 2। তো এখানে হয়ে যাবে কত? তো এখানে হয়ে যাবে কিন্তু 3 2। তো এরা যদি একসঙ্গে করে তাহলে 3 2 অংশ হবে। এখন বলছে যদি দুজনে মিলে কোনো কাজটি 21 দিনে করতে পারে তবে এই কাজটি কত দিনে শেষ করবে? তা 3 2 অংশ কাজ করবে কত দিনে? ওরা দুজনে মিলে 21 দিনে করছে। তাহলে করছে 1 অংশ, সেই 1 অংশ কাজটা সে কত দিনে করতে পারবে? তাহলে 2 3 অংশ করে 21 দিনে, 1 অংশ করবে কত দিনে? তাই 21 গুণ 3/2 হয়ে যাবে। তো এখানে হয়ে যাবে 3 21 63, 63/2। তো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 31 দিনে 62 আর 1 63, 31 গুণে 1 2, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের প্রশ্নে চলে যাব। এখানে 86 দাগের প্রশ্ন আছে, দেখুন একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 8 ঘন্টায় ভর্তি হয়, কিন্তু চৌবাচ্চা একটি ছিদ্র থাকার কারণে সেই ভর্তি হতে আর 2 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি খালি করতে কত সময় লাগবে? দেখুন এই অঙ্কটা আপনি এরকম অঙ্ক থাকলে কীভাবে সহজে সমাধান করবেন? এটাকে ধরবেন এ, সোজাসুজি এটাকে ধরবেন এ, আর এটাকে ধরবেন বি। এইসব সহজ সহজ টিপস এবং ট্রিক্সগুলো আপনারা কাজে লাগান, দেখুন অঙ্ক অবশ্যই আপনাদের সহজে নিমেষে সমাধান হবে। দেখুন এখানে অঙ্ক কি থাকলো সেটা বড় ব্যাপার না, অঙ্ক কত সময়ে আপনি সমাধান করতে পারছেন সেটাই কিন্তু বড় ব্যাপার। তো শর্টকাট টিপস আপনি যত ফলো করবেন ততই কিন্তু আপনার সমাধানের একটা সুযোগ থেকেই যায়। তো এখানে এ ধরেছি 8, বি ধরেছি 2, তো এর সূত্র চলে আসবে 8 গুণ 8 যোগ 2, অর্থাৎ এ গুণ এ প্লাস বি বাই বি। তো বাই বি মানে কত? বি মানে 2। তো এখানে আমরা ক্যালকুলেশন করে কত পাবো? 8 গুণ 8 আর 2 10, আর এখানে 2টা বসে গেল। এই 5 দিনও 10, 5 8টা 40। তো এর সঠিক উত্তর হবে 40 ঘন্টা। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন আছে 87 দাগের প্রশ্ন, সরলতম মান নির্ণয় করতে হবে এটার। তো এরকম যদি অঙ্ক থাকে আপনার ভগ্নাংশের যোগ বিয়োগের মতন, যদি ভগ্নাংশের যোগ বিয়োগের মতনই এরকম অঙ্ক, তো আপনারা কি করবেন? এটা আগে লসাগু করবেন। তো ওই এ মাইনাস বি সি মাইনাস এ, তাহলে এ মাইনাস, তাহলে এখানে এ মাইনাস বি সি মাইনাস এটা লিখে নিলাম। এবার এখানে এ মাইনাস বি আছে, তাহলে এটা নেই বি মাইনাস সি, তো বি মাইনাস সিটাও আমরা এখানে দিয়ে নিলাম। নিচেরটা দেখবো সি মাইনাস এ আছে, বি মাইনাস সি আছে, তাহলে এ মাইনাস বি, তাহলে দেখুন এখানে দুটোই কিন্তু আছে, তাহলে আর দরকার নেই। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। এই দুটো আছে, এইটা নেই, তাহলে এর সঙ্গে এটা গুণ করব, বি প্লাস সির সঙ্গে বি মাইনাস সিটা গুণ করে দেবো। তারপরে যোগ আছে, যোগটা দিয়ে দেবো। তারপরে এখানে সি প্লাস এ, এর দেখুন এ মাইনাস বি আছে আর বি মাইনাস সি আছে, নেই কোনটা? সি মাইনাস এ, তো সি মাইনাস এ দেবো। এবারে এই জায়গায় যে প্লাসটা আছে, এই জায়গার যে এই প্লাসটা আছে, এই প্লাসটা আমরা এখানে বসালাম। তারপরে এই যে এ প্লাস বি আছে, এ প্লাস বিটা বসালাম। তো এই এ প্লাস বির সঙ্গে কী গুণ হবে? তো এখানে সি মাইনাস এ আছে আর এখানে বি মাইনাস সি আছে, নেই কোনটা? এ মাইনাস বি, তো এ মাইনাস বি দিয়ে গুণ করে দেবো। ব্যাস, এবার এটাকে ক্যালকুলেশন করব। এখানে হয়ে যাবে বি প্লাস সি, বি মাইনাস সি মানে কি? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র এটা। তারপর প্লাস আছে, প্লাসটা বসে দেবো। এটা সি মাইনাস এ সি প্লাস এ, তার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, সেটা আমরা বসিয়ে দিলাম। তারপরে এই যোগটা আছে, যোগটা বসিয়ে দিলাম। তারপরে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে দিলাম। আর নিচে কী হবে? নিচে যেমন আছে তেমন বসাবো, এ মাইনাস বি সি মাইনাস এ, তারপরে বি মাইনাস সি যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবার দেখুন এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে কি হলো? তো এখানে উপরে শূন্য হয়ে গেল, শূন্য বাই এইটা বসে গেল এ মাইনাস বি সি মাইনাস এ, তারপরে বি মাইনাস সি, এসব বসে গেল। তো এটা শূন্য উপরে বসে গেল মানে কি? শূন্যের উত্তর। তো এর সঠিক উত্তর হবে ডির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অষ্টআশি দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি 5 মিনিটে 600 মিটার লম্বা একটি রাস্তা অতিক্রম করে, ওই ব্যক্তির গতি কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করতে হবে। তো 5 মিনিটে যায় 600 মিটার, তা আমি একসঙ্গে করছি
যেহেতু সেকেন্ডে আপনার গতি নির্ণয় করতে বলেছে, কিলোমিটার পার ঘন্টায় নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এটা মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নেব। তো এখানে 5 মিনিট সমান 300 সেকেন্ড, 60 মিনিটে 1 সেকেন্ড, তাই 5 মিনিট সমান 300 সেকেন্ড হয়। 300 সেকেন্ডে যায় কত? 600 মিটার। 1 সেকেন্ডে যাবে কত? তা 600কে 300 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 3 দিনও 6 সমান সমান 2 মিটার। এই 2 মিটার কিন্তু সেকেন্ডে তার গতিবেগ। এখন এটা বলছে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে হবে। তা 2 গুণ কী হবে? 2 গুণ 18/5। 18/5 দিয়ে যদি আপনি মিটার পার সেকেন্ডকে গুণ করেন 18/5 দিয়ে, তাহলে কিলোমিটার পার ঘন্টায় চলে আসে। যদি আপনি কিলোমিটারকে 5/18 দিয়ে গুণ করেন, কিলোমিটার পার ঘন্টাকে যদি 5/18 দিয়ে গুণ করেন, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কী পাবো? 18 দিনও 36/5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 5 7 35 আর 1 দাও 36, 7.2 হয়ে যায়। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 19 দাগের প্রশ্ন দেখব। চলন্ত ট্রেনের এক যাত্রী বাইরের 1 মিনিটে 21টি খুঁটি গণনা করলেন। যদি প্রত্যেক দুটি খুঁটির মধ্যে দূরত্ব 50 মিটার হয়, তাহলে ট্রেনের গতিবেগ কত? তাহলে প্রত্যেকটার মধ্যে দুটো খুঁটির মধ্যে দূরত্ব 50 মিটার। এখানে কিন্তু 1 মিনিটে কটা খুঁটি দেখেছে? 21টা খুঁটি। তো 21টা খুঁটির মধ্যে কিন্তু 20টার গণনা হবে। তা 20টা খুঁটির মোট জায়গা লাগবে কত? তো একটা দূরত্ব হচ্ছে 50 মিটার, তাহলে 20টা খুঁটির দূরত্ব হয়ে যাবে কিন্তু 20 গুণ 50 1000 মিটার। এটা আপনি বুঝতে পারছেন কেন আমি 20 দিয়ে গুণ করেছি? কারণ যখন খুঁটি এরম করে করে বসবে, এরম করে খুঁটি বসবে, তখন দেখুন বলেছে দুটো খুঁটির মধ্যে দূরত্ব কিন্তু 50 মিটার। তাহলে এই জায়গাতে এটা যদি 50 মিটার হয়, তারপরে এটা 50 মিটার হবে। তাহলে এখানে দেখবেন এরম করে 21টা খুঁটি বসালে শুরুতে তো একটা খুঁটি বসেছে, তার কিন্তু হিসাবে 21 হয়েছে, তাই কিন্তু 21 হয়েছে। তা মোট দূরত্ব হবে কিন্তু 20টা খুঁটির দূরত্ব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ফাঁকটা আসবে, ফাঁকটা আসবে কিন্তু মোট 20টা ফাঁক আসবে। সেই 20টা ফাঁকে কিন্তু 50 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 মিটার হলো। এই 1000 মিটার যদি 1000 মিটার, এটা হচ্ছে কত? 1 মিনিটে 21টা খুঁটি গণনা করেছে, তার মানে 1000 মিটার যায় ট্রেনটি 100 মিটার। তাহলে 1 মিনিটে যায় 1000 মিটার, 1 মিনিটে যাচ্ছে 1000 মিটার। 60 মিনিটে কতটা যাচ্ছে? যেহেতু বলছে ঘন্টায় গতিবেগ কত, তো 1 মিনিটে যায় 1000 মিটার, তাহলে 60 মিনিটে যায় 60,000 মিটার হবে। 1000কে 60 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 60,000 মিটার। 60,000 মিটার, 60,000 মিটার মানে কিমিতে প্রকাশ করলে কি হয়? 60 কিমি হয়ে যায়। 60 কিমি। যেহেতু বলেছে আমি ঘন্টায় বের করেছি, কারণ এখানে 1 মিনিটে যাচ্ছে 1000 মিটার, 60 মিনিটে যাচ্ছে 60,000 মিটার, তাহলে 60 কিমি পার ঘন্টা হয়ে যাবে। যেহেতু 60 মিনিটে বের করেছি, তাই কিন্তু 60 কিমি পার ঘন্টা এর সঠিক উত্তর। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে।